স্বাগত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। চলে যাব তার কাছে। সোহাগ, দুইজনের বিরুদ্ধে আদালতে কি আদেশ দিয়েছেন এবং কি অভিযোগের ভিত্তিতে তাদেরকে আদালতে তোলা হয়েছে সে বিষয়ে জানাবেন। আমি সকাল থেকে কিন্তু এই আদালত চত্বরে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে কিন্তু আদালতে হাজির করা হয়েছে এবং এটি হচ্ছে ধানমন্ডি মুদি ব্যবসায়ী আবু সালেহকে গ্রেপ্তার আদালতে আবেদন করেছে। কিছুক্ষণ আগে দীপুমণি এবং আরিফ খান জয়কে আদালতে এনেছে এবং যখন তাকে আসলে কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় তখন এবং অনেক ছাত্ররা কিন্তু তাকে আসলে আক্রমণ করার চেষ্টা করে এবং তারা কিন্তু এই সময় স্লোগান দিতে থাকে যে শিক্ষা ব্যবস্থাটাকে তিনি ধ্বংস করেছেন এবং সেই সাথে তিনি কিন্তু সাবেক যে আওয়ামী লীগ ছিল তাদের বিভিন্ন যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের সবাই বিচার চেয়ে কিন্তু এখানে স্লোগান এবং বিক্ষোভ করা হয়। তো এখানে বাদী পক্ষের আইনজীবী তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। একটু আসলে আইনজীবীর কথা শুনতে চাই যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। দেখে আমরা একটু লাইভে আসি আমরা শোনাতে চাই যে আপনারা শুনছেন বাদী পক্ষের আইনজীবী কথা বলছে। সরকার পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে 1 নম্বর আসামি দীপুমণিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরিফুল ইসলাম জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামি পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আতাউর রহমান। আসামি পক্ষে আইনজীবী এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বিগত 2 পক্ষের শুনানির পর আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন এবং আদালতকে কোর্ট তার কাছে মদত প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান ছিলেন। তিনি 2 জন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। আসামি পক্ষে বাদী পক্ষের আইনজীবী তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। রিমান্ডের কিন্তু আবেদন করে পুলিশ। সেখানে সাবেক মন্ত্রী দীপুমণিকে 4 দিনের রিমান্ড এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সর্বশেষ এই ছিল নাদিরা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি তো রয়েছেন সেখানে, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে নিশ্চয়ই দর্শকদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সোহাগ। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর উপর পরীক্ষা না নিতে দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এই দাবিতে দুপুরে সচিবালয়ে প্রবেশ করে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে। এর আগে শিক্ষা উপদেষ্টা পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে বলে জানান। আরও বলেন, বাকি থাকা বিষয়গুলোর উপর পরীক্ষা হবে 50 নম্বরে। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। অটো পাসের দাবি তুলেছেন অনেক পরীক্ষার্থী। এজন্য ঢাকা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 819 জন মারা যাওয়ার তথ্য দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবে দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনটি জানায়, ভিকটিমের পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও বিভিন্ন জাতীয় দৈনিক থেকে মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে 630 জনের নাম জানা গেলেও 189 জন অজ্ঞাতনামা। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে 18 বছরের কম বয়সী 18%, তরুণ ও যুবক 51 এবং মধ্যবয়সী রয়েছেন 27%। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে 5 শতাধিক থানা, ফাঁড়ি ও সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ বাহিনী বিডিআর অনেক ধরনের অস্ত্র এবার ব্যবহার করেছে, যেটি আসলে তদন্ত হওয়া দরকার যে এই অস্ত্রগুলি কোন জায়গা থেকে আসলো, অর্থাৎ আমাদের সরকারের কোন জায়গা থেকে আসলো, না বাইরের কোনো শক্তির এই জায়গা অংশগ্রহণ ছিল। আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকেই আশ্রয় দিয়েছে। ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল উল ইসলামের বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে সোমবার রিটটি দায়ের করা হয়। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেখানে তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনূসের সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। চিঠিতে গুতেরেস আরও বলেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে জবাবদিহিতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। গত 16 আগস্ট চিঠিটি পাঠানো হলেও সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার তেল আবিব পৌঁছে অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। এখন হামাসও যেন তা মেনে নেয়। খেলার খবর, বিসিবির আলোচিত বোর্ড সভা অনুষ্ঠিত হবে কাল। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিসিবি কার্যালয়ে নয়, সভাটি হবে জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে এই সভাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসানের পদত্যাগপত্র পেশ করা হবে এবং সেটি গৃহীত হবে। ইংল্যান্ডে অবস্থানরত নাজমুল হাসান ইমেইলে তার পদত্যাগপত্র পাঠাতে পারেন। তার পদত্যাগের পরই শুরু হবে নতুন সভাপতি বেছে নেওয়ার আনুষ্ঠানিকতা। দর্শক, এই ছিল নিউজ আপডেটে। আমাদের পরবর্তী খবর বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।